হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর আরও একটি প্রশ্নপত্র সেট। আমরা এখানে এক এক করে পরপর 4টি প্রশ্নপত্র সেট দেখব। আমরা এর আগের দিন দেখেছিলাম 13 নম্বর সেট অবধি। আজকে আমরা দেখব 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর। একটু ধৈর্য ধরে দেখো। প্রশ্নপত্র সেটগুলো দেখা হয়ে গেলে তোমাদের কিন্তু অনেকটাই কনফিডেন্ট ফিল হবে এবং পরীক্ষায় তোমরা কিন্তু অনেক বেটার নাম্বার পেতে পারবে। আর যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, কারণ তোমরা এখানে রীতিমতো তোমাদের প্রত্যেকটা ক্লাসের পড়াশোনা কিন্তু এখান থেকে করে নিতে পারবে। যাদের বাড়িতে হেল্প করার কেউ নেই তারা এখানে ইউটিউব দেখেই কিন্তু পুরো বইয়ের পেজ টু পেজ পড়াটা এবং কোশ্চেন পেপারগুলো কিন্তু তোমরা এখানে সলভ করে নিয়ে দেখে নিতে পারবে কেমন পরীক্ষায় প্রশ্ন আসছে। সুতরাং চলো দেরি না করে আমরা শুরু করি আজকের আমাদের পড়াশোনা, আজকের আমাদের প্রশ্নপত্র আলোচনা। তোমাদের পরীক্ষাটা হবে আগস্টের ফার্স্ট উইকের দিকে, সুতরাং আর 1 মাস সময় আছে। এই 1 মাস ধরে আমরা কিন্তু কোশ্চেন অ্যান্সারগুলো করব এবং রিভাইজে আমরা কিছু সাজেশান আমরা সাজেস্ট করব। তো চলো আমরা একদম ভরপুর প্যাক আপ, একদিন অন্তর একদিন তোমাদের জন্য ভিডিও ছাড়ছি। তোমরা কিন্তু একদম প্রত্যেকটা ভিডিও ফেস টু ফেস দেখে নিও। তোমাদের প্রায় আমার চ্যানেলে প্রায় 400 ভিডিও তোমাদের জন্যই আছে। ক্লাস 3-র জন্য 400 ভিডিও আছে, কম সম ব্যাপার না। সব বাংলা, অঙ্ক, ইংরেজি সব বিষয়ে 2 বছরে 3 বছরের ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা দেখি আজকের প্রশ্নপত্রটা। সেট নাম্বার 14। সঙ্গে কে কে আছে দেখে নেব। সঙ্গে আছে শিফা, অরিজিৎ, বর্ষা, অহর্ষি, শিবম, সপ্তর্ষি, সবাই আছে। তো চলো শিফাকে দিয়ে শুরু করি। শিফা, শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, কোন কবিতায় বলো তো কেষ্ট বিষ্টু মহেশ্বর কথাটা আছে? পর্যটন কবিতায়। আচ্ছা, পর্যটন কবিতায় প্রথম 4 লাইন বলো তো। কবির নাম সহ সেই কবিতা প্রথম 4 লাইন লেখো। ঠিক আছে। পর্যটক নরেন্দ্রনাথ চক্রবর্তী, মাথায় মস্ত পাগড়ি এঁটে গজিয়ে দাঁড়িয়ে গম্ভু ছুটে, কেষ্টবাবু কোথায় যান? বাদকসান পুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সম লম্ফ দিয়ে, বিষ্ণুবাবু যান কোথায়? মুম্বাসায় উড়িয়ে ধুলো মহেশ দাস ভোর দুপুর। 4 লাইন তো বলেছি, 4 লাইন। তাহলে এখানে 4 নম্বর আছে। প্রথমে তোমাকে বলতে হবে এটা কোন কবিতায় আছে, আর এই 4 লাইন লিখলে তুমি 4 নম্বর পাবে। বানানগুলো একটু যত্ন করে মনে মুখস্থ করে নেবে। হ্যাঁ, ঠিক আছে। চলো 2 নম্বরের কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন, তাকে কি বলা হয়? পর্যটক করেন জানি, তাকে পর্যটক বলা হয়। পর্যটন, এখানে দন্তনটা ক হয়ে যাবে, তাই তো? পর্যটক বলা হয়। তারপরে এটা হচ্ছে লিপিকে দেখলে কার খুশি হয়? এটা হবে কাঠবিড়ালি, পাখি, গাছপালা সব খুশি হয়। লিপিকে দেখলে সবাই, পাখি এবং গাছপালা লিপিকে দেখলে খুশি হয়। আর গাছপালা কি করে? হাত বাড়িয়ে পাতাগুলো নড়িয়ে আয় 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 করে ডাকে। হ্যাঁ স্যার। হাততালি দেয়। লিপিদের বাড়ি এগরাই। একার। আচ্ছা, তাল গাছ কোথায় একলা বাড়লো? তাল গাছ চারিদিকে ধু ধু করা তেপান্তরের মাঠের মাঝে তাল গাছ একলা বাড়ালো। তেপান্তরের মাঠে ধু ধু ফাঁকা তেপান্তরের মাঠে একলাই বড় হলো। শরতের মেঘের সাথে শরতের মেঘের সাথে হ্যাঁ বেলাকা মানে সাদা পাখি। হ্যাঁ, দল। পরিদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হলো কেন? আর পরের দিন বাড়িতে থাকা পরিরা তো বাড়িতে থাকতো না আগে,
খোলা আকাশের হ্যাঁ। নিচেই থাকতো। তো পরীরা কি বুঝলো যে ওরা বাড়িতে থাকতে শুরু করলো? ফাঁকা মাঠে গাছে বাড়ি করে নিয়েছিল, ফাঁকা ফাঁকা ছিল। কেন ফাঁকা জায়গায় তাদের রোদে বৃষ্টিতে ঠান্ডায় মরতে হতো, ঠান্ডা পেতে হতো, হ্যাঁ। কষ্ট পেতে হতো, কিন্তু বাড়িতে থাকলে সেই কষ্টটা ছিল না। তাহলে এখানে কি লিখবো? গুছিয়ে লিখতে গেলে লিখতে হবে পরীরা 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 ফাঁকা মাঠে খোলা ফাঁকা আকাশের নিচে খোলা আকাশের নিচে অনেক রোদ বৃষ্টি ঝড় থেকে অনেক কষ্ট পেত। হ্যাঁ আকাশের নিচে অনেক কষ্ট পেয়েছে, হ্যাঁ কিন্তু বাড়িতে থাকলে তা নাই। হ্যাঁ স্যার। কিন্তু বাড়িতে থাকলে তা পেতে হয় না। হ্যাঁ তাহলে এটাই সুবিধা। হ্যাঁ স্যার। বৃষ্টিতে রোদে পুড়তে হয় না, জলে ভিজতে হয় না, ঠান্ডায় কাঁপতে হয় না, তাই না? এগুলো হচ্ছে সুবিধা বাড়িতে থাকার। কুজন ভয় দীর্ঘ বর্গীর জ মূর্ধন্য মানে কি? বুদন্তন্য। কুজন পাখির ডাক, পাখির ডাক। আর কয় হর্ষ হলে কি হতো? কুজন মন্ডল হতো। কয় হর্ষ হলে কয় হর্ষ বর্গীর জ দন্তন্য। কুজন মানে মন্দ লোক, মন্ডল। কুলোক, স্যার। খারাপ লোক। হ্যাঁ হ্যাঁ বলছে আরাম আরাম শঙ্খ ঘোষ, ওই কবিতাটা মুখস্থ আছে, বলবো? না না না। হিংসুটির দিদি কেমন মেয়ে? হিংসুটির দিদি হচ্ছে লক্ষ্মী মেয়ে, কাজকর্মে খুব ভালো, আর পড়াশোনায় প্রাইজ পায়। হ্যাঁ, হিংসুটির দিদি খুব লক্ষ্মী মেয়ে, খুব লক্ষ্মী মেয়ে। কাজকর্ম পড়াশোনা আবৃত্তিতে ভালো। হ্যাঁ কাজকর্মে ছবি আঁকা, ছবি আঁকা। হ্যাঁ পড়াশোনায় খুব ভালো। তারপরে দেখো তো টিকা লেখো সেক্সট্যান্স। সেক্সট্যান্ট। সেক্সট্যান্ট হচ্ছে এই যন্ত্রের সাহায্যে সূর্যের ও অন্য নক্ষত্রের নক্ষত্রের অবস্থান দেখে অনেক। দিক নির্ণয় করা। হ্যাঁ রসগোল্লা কি? উচ্চতা। রসগোল্লা। হ্যাঁ, রসগোল্লা হচ্ছে মিষ্টি। কি লিখবে রসগোল্লা সম্বন্ধে? রসগোল্লার সম্বন্ধে রসগোল্লা সকলেই চানা দিয়ে তৈরি হয়, ছানা দিয়ে ছানা ও ও চিনি দিয়ে দিয়ে তৈরি হয় সুস্বাদু মিষ্টি, যাকে আমরা হ্যাঁ। বলি রসগোল্লা। রসগোল্লা। এটা সবাই খেতে ভালোবাসে, হ্যাঁ স্যার। বাঙালির প্রিয় খাবার রসগোল্লা। ঠিক আছে, নিচে তুমি কি বললে? আরাম কবিতাটা বলবে, বলো। আরাম শঙ্খ ঘোষ। আজ ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে, বাবা আছে মায়ও আছে দুই পাশে দুজনে, ওই ঘরে ঘুম ভরে দিদি আছে বেঘরে, পুতুলেরা টুংটাং নেচে উঠে এ ঘরে, একদিকে আজান আর একদিকে শিয়ারাম, সব আছে ঠিকঠাক, আজ কি আরাম। ভেরি গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক আছে স্যার। অরিজিৎ বলো। অরিজিৎ, হ্যালো স্যার। 4 ক বাক্য তৈরি করো। সমুদ্র। সমুদ্র। হুম, আর সমুদ্র একটি অনেক বড় বলো। বিস্তীর্ণ এলাকা জুড়ে যার কোনো কুলকিরা নাই, এরকম জল বিশিষ্ট স্থানকে বলা হয় সমুদ্র। সমুদ্রের ধার নেই, কোনো দিকে দেখা যায় না, মাটি দেখা যায় না। কচ্ছপ।
কচ্ছপ হুম, কচ্ছপ জলে থাকে। আমি কচ্ছপ দেখেছি বা কচ্ছপ জলে থাকে। তেপান্তর, দেবান্তর আর রূপকথার গল্পে রূপকথার মূলে একটা বিশাল বড় মাঠের কথা বলা আছে। বেঘরে, বেঘরে, আমার দাদা বেঘরে ঘুম দিচ্ছে। বাহ, বিপরীত শব্দ লেখো। আজ, দুই শব্দ, কাল। আজ থেকে হবে কাল। তারপরে আছে অল্প, অল্প অনেক, অল্প থেকে হবে অনেক। তারপরে এটা অনেক বা প্রচুর। তারপর খুশি, অখুশি, খুশি থেকে হবে অখুশি। মন থেকে অখুশি। মন থেকে আনমন, আনমন, আনমনা বা আনমনে। মন থেকে হবে আনমনে। আনমন। তারপর দেখো তো, হার শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। হার শব্দে আমার গলায় একটি রূপোর হার আছে। হলো, ঠিক আছে। হার, এটা হলো মালা, হয়ে গেল। আর একটা বলো। আর একটা বলবো, আমাদের দল হার হয়েছে। হুম, আমাদের দলের খেলার হার সবাই মিলে হয়েছে। করি কাজ, হারি জিতি নাহি লাজ। সবাই মিলে আমরা কাজ করব, হারি বা জিতি তাতে কোনো লজ্জা নেই। এই হার মানে পরাজয়, এই হার মানে, তাহলে দুটোর অর্থ দুরকম হলো। একটা হার হলো মালা, আর একটা হলো পরাজয়। এরকম কয়েকটা শব্দ আছে, কয়েকটা অনেক শব্দ আছে, এগুলো এরকম ভাবে অনেকগুলো শব্দ করা যায়। এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নিয়ে এটা কি হবে বলো তো? এটা হবে শাখা পোশাখা। এটা হবে সা, তারপরে খা, পো, সা, খা। এটা কি হবে? চলাফেরা। চলাফেরা। গুড বয়। বর্ষাকাল সম্বন্ধে তুমি বলো। আগের দিনেও একটা ছিল বর্ষাকালে। গ্রীষ্মের প্রচন্ড রৌদ্রের তাপ থেকে বাঁচাতে নেমে আসে করুণাময়ী শীতলতম বর্ষাকাল। সাধারণত আষাঢ় শ্রাবণ মাস মিলে হয় বর্ষাকাল। কি বললাম? সাধারণত আষাঢ় শ্রাবণ মাস মিলে হয় বর্ষাকাল। এটি বাংলা ঋতুর দ্বিতীয় ঋতু। এটি বাংলা ঋতুমালার দ্বিতীয় ঋতু। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, মাঠ ঘাট সব ভরে যায়, চাষিরা আনন্দ করে মাঠে ধান পোতে। বর্ষাকালে চারিদিকে মাঠের ধান গাছপালা সব সবুজে সবুজ হয়ে ওঠে। তবে বর্ষাকালে দুঃখও হয়, অনেক নদী ফুলে ফেঁপে ওঠে, জলে ভর্তি হয়ে গিয়ে বন্যার সৃষ্টি করে। ফলে তখন মাঠ ঘাট সব ডুবে যায়, আমাদের অনেক কষ্ট হয়। এই বর্ষাকালে একটি বিখ্যাত উৎসব হচ্ছে রথযাত্রা। হ্যাঁ স্যার, আমাদের এখানে রবিবারে রথ। হ্যাঁ, তাহলে এই কথাগুলো লিখতে হবে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, রবিবারে আমাদের এখানে রথ। হ্যাঁ, মনে না থাকলে দুবার তিনবার শুনে নেবে, বানানগুলো ভালো করে দেখে লিখে নিয়ে দেখবে। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। তাহলে স্যার লিংক পাঠাবেন? কিসের লিংক? প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন পাঠাবো। তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছো তো? হ্যাঁ স্যার, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দাও আমাকে, চ্যাটে দিয়ে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে দিও না কিন্তু, পার্সোনাল চ্যাটে দাও বা হোয়াটসঅ্যাপে দাও, তবেই। আমি সবাইকে পাইনি বলে কোশ্চেনগুলো পাঠাতে পারছি না। হ্যাঁ স্যার, আমি হোয়াটসঅ্যাপ চ্যাটে দেবো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। চ্যাটে? এই চ্যাটে দেবো না? না, এই চ্যাটে দিলে আমি কেটে দিলেই চ্যাটটা ডিলিট হয়ে যায়। ও ঠিক আছে, তোমার হোয়াটসঅ্যাপ চ্যাটে পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার হোয়াটসঅ্যাপ চ্যাটে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। নাম লিখেছো? ক্লাস লিখেছো? নাম ক্লাসটা লিখে দিও। হ্যাঁ স্যার। ওকে ওকে। হ্যাঁ, বর্ষা বলো। বর্ষা। হ্যালো স্যার। বর্ষা চলে এসছে। হ্যাঁ স্যার। বৃষ্টি হচ্ছে তোমাদের দিকে? একটু, আজকে হয়নি। একবারে হয়নি? আমাদের দিকে বৃষ্টি হয়েছে কিন্তু আজ।
হাতি আমাদের হয়নি। আকাশে বাতাসে, কত সুন্দর লাগছিল, বৃষ্টিতে ভিজছিলাম, ঠান্ডাও লেগে গেছে। একটা মজার কথা শুনবে? বৃষ্টিতে ভিজে গেলে কি করতে হয় জানো? কি? বৃষ্টিতে ভিজবো কিন্তু ঠান্ডা লাগবে না, জ্বর হবে না, কি করবো বলো তো? ছাতা নিয়ে বেরাবো। হ্যাঁ, বৃষ্টিতে ভেজা হলো না তো, আমি একদম বৃষ্টিতে স্নান করব, কিন্তু বৃষ্টি আমার কিচ্ছু করতে পারবে না, কি করব বলো? কিভাবে? বৃষ্টিতে স্নান করার পর আবার বাড়িতে এসে যে জলে আমি রোজ স্নান করি সেই জলটা মাথায় ঢালতে হবে, মানে বৃষ্টির জলটাকে ধুয়ে দিতে হবে, বুঝা গেল? তাহলে ঠান্ডা লাগা হ্যাঁ স্যার। কম। চলো আমরা ইংরেজি কোশ্চেনটা দেখি নাকি, পড়ো এটা। হ্যাঁ স্যার। দ্য উইস ফিস হ্যারি hairy belly swam to his friend. Wise fish hurriedly His friend. swam to his friend to tell the news. Tell the news. Let's Wise let's মানে কি? think. বুদ্ধিমান। কি মানে? হ্যাঁ Wise স্যার? fish মানে কি? ওয়াইস ফিশ মানে বুদ্ধিমান আর জ্ঞানী। জ্ঞানী মাছটা কি করলো? তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে গেল সাঁতার কাটতে কাটতে, বন্ধুদেরকে দিতে হবে খবর, বন্ধুদেরকে খবর দিতে হবে বলে সে চলে গেল। লেটস লিভ, চলো এখনই পালাই। লেটস লিভ দিস লেক বিফোর দোজ ফিশারম্যান কাম ব্যাক। চলো চলো আমরা পালাই। জ্ঞানী মাছটা বলছে চলো আমরা পালাই, এই পুকুর থেকে পালাতে হবে, ওই মাছ জেলেরা ধরার আগে আমাদের পালাতে হবে। এ ক্যানেল, একটা রাস্তা আমি জানি, একটা নালা আমি জানি, আই নো ক্যান টেক আস টু আনাদার লেক, একটা রাস্তা দিয়ে আমরা যেতে পারবো আর একটা লেকে। দ্য ওয়াইস ফিশ সেড, সেই জ্ঞানী মাছটা বলল। তাহলে কি শুনলাম? ওই ওয়াইস ফিশটা দুজনের বকবকটা শুনতে পেয়ে গেছে, এই এখানে বড় বড় আছে রে, কালকে ধরতে আসবো, এই কথাটা শুনতে পেয়ে গিয়ে ওয়াইস ম্যান মানে জ্ঞানী মাছ, তো ওর তো জ্ঞান খুব, ও তো বুঝে নিয়েছে যে আমাদের সব মাছ বন্ধুদের অসুবিধা হয়ে যাবে। বলো। এই গল্পটা আমার পড়তে খুব ভালো লাগে। Wow. There are how many fishes in this story? Story? How No, that's fishes? true. Fisherman, some seat me. The fish, so Bilby in flat তারপর said. পড়ো। The intelligent fish said, বুদ্ধিমান মাছটা বলল, I know that I know what to to do if the fisherman come and catch me. আমি জানি আমাকে কি করতে হবে, যখন ওই ফিশারম্যান করতে হবে। যখন আমাকে ধরে ফেলবে তখন আমি কি করব, মানে ও পালাতে চাইছে না, বলছে আমি জানি কি করতে হবে, আমার অত ভয় লাগে না। মাছ জেলেরা It is now 9 p.m. দ্য ফিশ হু বিলিভ ইন ফেথ, যে মাছটা ভাগ্যে বিশ্বাস করত। বিলিভ ইন ফেথ মানে কি? ভাগ্যে বিশ্বাস করা। হোয়াট এভার টু হ্যাপেন যেটা হবার সেটা হবে, যা হবার হবে, আমার কি করার আছে, ভগবান যা করেছে তাই হবে। I was born in this lake and I am not going to the leave it. আমি এখানে জন্মেছি, এইখান ছেড়ে আমি যাব না। The wise fish did not want to risk his life. জ্ঞানী মাছটি তার জীবনের ঝুঁকি নিতে পারলো না। So he swam through the canal and went to the other lake. তাই সে সাঁতার কেটে অন্য পুকুরে চলে গেল। The fisherman came back. পরের দিন ফিশারম্যান এলো, মানে জেলেরা এলো তারপরের দিন। দে কাস্ট দেয়ার নেট, তারা তাদের নেট মানে জালটাকে ছড়ালো। কাস্ট মানে ছড়িয়ে দেওয়া। The two friends who stayed back were caught. যে দুটো বন্ধু ছিল, কে কে বন্ধু ছিল?
ওই যে ওই যে ভাগ্যে বিশ্বাস করতো, ইন্টেলিজেন্ট মাছ, আর একটা ছিল ভাগ্যে বিশ্বাস করতো। There were many other fishes in the net. The intelligent fish thought of a way to escape. He acted if he was dead. সে মরার মতো অভিনয় করতে লাগলো। কোন মাছটা মরার মতো ফিশারম্যান কি ইন্টেলিজেন্ট ফিশটা কোন মাছটা মরার মতো অভিনয় করলো? ইন্টেলিজেন্টটা। The fisherman threw him back into the lake. তাকে আবার সেই পুকুরে ছুঁড়ে ফেলে দিল, মরে গেছে যা। But the another fish who believe in fate, যেটা মাথা নিজের ভাগ্যে কপালকে বিশ্বাস করত, was still jumping in the net. নেটের মধ্যে তুরুক তুরুক করে লাফাচ্ছিল। The fisherman struck him head. মাথায় একটা খটাম করে বাড়ি মারলো। স্টাক করা, মরে গেল মাছ। নিয়ে মাছটা মেরে দিল। তাহলে কোন মাছটা মারা গেল? ও যে ভাগ্যে বিশ্বাস করতো। বিলিভ ইন ফেথ, এটা ভাগ্যে বিশ্বাস করতে। তাহলে দেখো এখানে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস। হোয়াট ডিড দ্য ওয়াইজ ফিশ অ্যাডভাইস হিজ ফ্রেন্ড? আর বন্ধুদেরকে কি বলেছিল? সে তার বন্ধুকে কি বলেছিল? লিভ বলেছিল যে লেটস লিভ দিস লেগ। চলো এই লেক ছেড়ে আমরা চলে যাই। লেটস লিভ দিস লেক said the wise fish. চলে What did the fish who believe in fate do? ভাগ্যে বিশ্বাসী মাছটা কি করলো? সে লাফাতে লাগলো ছটফট করে। He was jumping in net. হ্যাঁ স্যার। সে তখন অবধি মাছে তখনও তুরুক তুরুক করে লাফাতে ছিল। তারপরে why did the fisherman throw the intelligent fish into the lake? Because fisherman intelligent fish তো মনার ভান করতো। act like dead. তার মানে কি বললাম? কেন তাকে ছুঁড়ে ফেলে দিল? কেননা ওই বুদ্ধিমান মাছটা কি করেছিল? মরার মতো অভিনয় করেছিল। অ্যাক্ট লাইক ডেড ফিশ, অ্যাক্ট লাইক ডেড, মৃত্যুর মতো অভিনয় করেছিল, মরার মতো একেবারে কাট হয়ে পড়েছিল। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ফর ট্রু, এফ ফর ফলস। হ্যাঁ স্যার বলছি। The intelligent fish was to have the এটা হবে এটা হবে ফলস। ইন্টেলিজেন্ট ফিশটা যায়নি। In the evening, fisherman came to catch the fish. The fisherman come catches the fish. হ্যাঁ এটা ট্রু। না, রাতের বেলা এসেছিল। ও না, মর্নিং এসেছিল। মর্নিং এই এটা কি হবে? ফলস। False. The intelligent fish could not escape. Intelligent fisherman come to the catcher. The intelligent fish could not escape. বুদ্ধিমান মাছটা পালাতে পারেনি। হ্যাঁ এটা ট্রু, এটা ফলস হবে। পেরেছিল তো, সে মরার মতো অভিনয় করে বাঁচতে পেরেছিল।
The wise fish like a dead The fish. wise fish জ্ঞানী মাছটা বোকার মতো পড়েছিল। জ্ঞানী মাছটা না, এটা ফলস। তাহলে সবগুলোই ফলস হলো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ বর্ষা। ওকে স্যার। আচ্ছা, অহর্ষি বলো। অহর্ষি, ডুয়েটটা করো। স্যার এটা প্লেড। প্লে থেকে প্লেড, ইডি যোগ করতে হবে। তাহলে যে ভার্বে আমরা ইডি যোগ করি তাকে কি বলা হয়? রেগুলার ভার্ব। এটা কি ক্রাই থেকে? ক্রাউড। বানান। CRYID। ভুল। CRIED, ক্রাইড। মক থেকে কি হবে? MOCKED, মক। মার থেকে কি হবে? MURMURED, মারমার্ড। তারপরে দেখো তো অ্যারেঞ্জ করে কি হবে, দেখো তো এগুলো। ব্যাক হবে। তারপরে এটা ES। তারপরে CFP। কই হলো তো না? হ্যাঁ, ই লাগবে তো। ই কো এখানে একটা ই তো কম হচ্ছে, তাহলে কি হবে ভাবো একটু। যোগ হবে না, এটা পিস করলে। পিস বানান কি? আর একটা ই যোগ হবে বলছো, কি হবে এটা? ভালো করে ভাবো তো কি হবে। পিস মানে মটর দানা তো। সিটা যে হচ্ছে না, এটা না হলে তো হবে না। তাহলে কি হবে? লেটার আছে PASCE। কি হবে বলো? একটা ই যোগ করতেই হবে, বুঝলে? তোমাদের যে যা দেখছি তাতে একটা ই যোগ করতে হবে। তুমি ঠিক বলেছো, এখানে আর একটা ই থাকা দরকার ছিল। তারপর এটা দেখো তো, এটা কি হবে? এটা তো সহজ, পিস হবে। তারপর এটা কি হবে? এটা ডি এরটা শুনতে পাচ্ছ? কি হবে? খুব সহজ আছে। খুব সহজ আছে।
বুঝতে পারছি না। মর্নিং বানান কি? মর্নিং হবে না এটা? MORNING, ঠিক আছে, মর্নিং হবে এটা। চারেরটা দেখো তো পাচ্ছ কিনা। ডাঙ্কি ক্যারিড, ডাঙ্কি, একটা ডাঙ্কি বলেছে, তাহলে ডাঙ্কি ক্যারিজ, তাই তো? বানানটা বলো, ক্যারিজ বানানটা কি হবে? হ্যাঁ, ক্যারিজ। এখানে IES হলো কেন? ওয়াইটা আয়ে পরিণত হলো আর ইএস যোগ হলো কেন বলতে, একটা ডাঙ্কি যখন হবে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। হ্যাঁ, বিদিশা, এটাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে লাইক থেকে কি হবে? লাইকস। বুঝতে পারছো রুলসটা কি বললাম? রুলসটা বললাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ হবে, বুঝলে? পাঁচেরটা দেখো তো, ফাইন্ড আউট দ্য নাউন, প্রপার নাউন, ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ। সীতাটা কি? তাহলে এখানে নাউন হচ্ছে সীতা। তারপর একটা কি, এবার দেখো তো, নাউনের পরে কি বার করতে বলেছে? প্রোনাউন। প্রোনাউনটা দেখো কোনটা? হার, মানে হারটা হবে প্রোনাউন। তারপরে এবার আছে কি ভার্ব। ভার্ব কোনটা বলো তো? প্লে, প্লেটা হচ্ছে ভার্ব। তারপরে এবার দেখো তো, ভার্বের পরে অ্যাডজেক্টিভ। এল্ডার। কেমন করে খেলে? টুগেদার খেলে। কেমন করে খেলে? একসাথে খেলা, খেলাটা কেমন? একসাথে, তাহলে এখানে টুগেদার। টুগেদার, ঠিক আছে। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট পিকক। পিকক সম্বন্ধে বলো। একটা সম্বন্ধে যদি তুমি বাক্য রচনা মুখস্থ করে নাও, পিকক সম্বন্ধে পেরে যাবে। দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। পিকক is our national bird. National bird. The peacock is very beautiful. The peacock is very beautiful. আর কি লিখবে? 6টা 5টা আছে, 5 নম্বর আছে, মিনিমাম 7টা থেকে 8টা লিখতে হবে। It has colorful feather. It has colorful wings. Big tails. It spread its tail and danced. এটা তার পেখমটাকে ছড়িয়ে দিয়ে নাচে, ঠিক না? আর কি? ইট এটা খায়, কি খায়? স্নেক। SNAK, স্নেক।
লিজার্ড। এটা কি খায়? স্নেক খায়, লিজার্ড খায়। আর কি বলবো? আর কি লিখবো বলো? অর্থী আচ্ছা ঠিক আছে অর্ষিত, তুমি সঙ্গে থাকো, ঠিক আছে। তাহলে আমরা ইংরেজি কোশ্চেনটা দেখলাম। এবার আমরা দেখব পরিবেশ, আমাদের পরিবেশের কোশ্চেন। সঙ্গে কাকে নেব? সঙ্গে নেব শিবমকে। শিবম শুনতে পাচ্ছ আমার কথা? শিবম, হ্যাঁ স্যার। সেট নাম্বার 16 আমাদের পরিবেশ, ক্লাস 3 আমরা আলোচনা করব। চলো দেখি আমরা কি আছে কোশ্চেন। তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে গো? আমাদের 20 নম্বরের। 20 নম্বরে। কত সময় থাকবে? 40 মিনিট। 40 মিনিট। আচ্ছা দেখো এখানে আমাদের পরিবেশে কেমন কোশ্চেন থাকবে দেখো তো। আবল তাবল বইটি কে লিখেছে? সুকুমার রায় লিখেছেন। ভেরি গুড বয়। শাখা ফেরি একটি প্রাচীন লুপ্ত আধুনিক পারিবারিক জীবিকা। লুপ্ত জীবিকা। এটা আর বিক্রি করতে যায় না, এখন দোকানে যায় মেয়েরা, শাখা পড়ে নেয়। ইটের ঘর বাড়ি তৈরি করে কুমোর, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, কামার। রাজমিস্ত্রি। গুড। পিনকোড আসলে পোস্ট অফিসের, বাড়ি, রাস্তার, দেশের নাম্বার। রাস্তার না, পোস্ট অফিসের নাম্বার। পিনকোড মানে পোস্ট অফিসের নাম্বার। পোস্ট অফিসে দেখবে একটা এরকম গোল মতো বক্স থাকে লম্বা। এই বক্সটা দেখেছো কোনোদিন? না স্যার। এইটা তোমাদের পোস্ট অফিস যেখানে আছে ওখানে গিয়ে দেখবে এরকম একটা ঢোল থাকে। এই ঢোলটার গায়ে লেখা থাকে PIN। পিন লেখা থাকবে, 7 দিয়ে একটা নাম্বার লেখা থাকবে। এটাকে বলে পিন কোড, পোস্ট অফিসের নাম্বার। ক্যাশ মিলন আসলে কার্পাস তুলো, ছাগলের লোম, সিনথেটিক উল না গরুর লোম? ক্যাশ মিলন একটা সিনথেটিক উল। সিনথেটিক উল। শূন্যস্থান পূরণ করো। 2 এর পাশাপাশি কয়েকটি পরিবার নিয়ে গড়ে ওঠে কি? পরিবেশ। পাড়া। পরিবেশ। পাড়া। গরমকালে কলসিতে জল ঠান্ডা থাকে, কিসের কলসিতে? মাটি। হ্যাঁ, মাটির কলসিতে কেমন করে ঠান্ডা থাকে বলো তো, জানো? কেমন? এই হচ্ছে মাটির কলসি। দেখো মাটির কলসি দেখতে পাচ্ছ, একটা আঁকলাম। হ্যাঁ দেখতে পাচ্ছি। এবার এই মাটির কলসিতে জল রেখে দিয়েছি আমরা। এই মাটির কলসিতে খুব ছোট ছোট, একদম খুবই ছোট ছোট ছিদ্র থাকে যা দিয়ে জল বেরোতে পারে না। হ্যাঁ, কিন্তু ওই সামনে অল্প অল্প করে জল বেরোয়। ওই জলটা বেরিয়ে মাটির কলসিটা দেখবে ভিজে থাকে সবসময়। আর ভিজে জিনিস মানে ঠান্ডা। এই ভিজে জিনিস থেকে তাপটা উড়ে যায় বারবার। এটা ঠান্ডা হওয়ার জন্য এটা এখান থেকে জলটা উড়ে যায়। আর এই উঠতে গিয়ে যে কোনো জিনিসকে গরম না করলে তো উড়বে না। এই জলটা গরম হওয়ার জন্য ভেতরে যে জলটা আছে সেই জল থেকে কিছুটা তাপ নিয়ে নেয়, ফলে ভেতরের জলটা অনেক ঠান্ডা হয়ে যায়। বড় হলে আরো বুঝতে পারবে ভালো। ভেতরের জল থেকে তাপটা বেরিয়ে যায়, হ্যাঁ, ওই জন্য ঠান্ডা লাগে। মৌমাছি থাকার জন্য তৈরি করে কি? তৈরি করে থাকার জন্য? মৌমাছিরা থাকার জন্য মৌচাক তৈরি করে। মৌচাক বানায়। মৌচাক তৈরি করে। পাট হলো গাছের ছাল। তন্তু বা আঁশ বা তন্তু। ছালের মধ্যে থাকে সূক্ষ্ম সূক্ষ্ম সুতো। এই সুতোটার নাম হচ্ছে পাট। তুমি পাট দেখেছো? হ্যাঁ স্যার, পাট কেটে দেখি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ স্যার শুনুন, একটা কথা বলবো। বলো। আপনাকে হোয়াটসঅ্যাপে আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি। হোয়াটসঅ্যাপে দিয়েছো? ভেরি গুড। তোমাদের কোশ্চেনগুলো আমি পাঠিয়ে দেবো আজকে। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা।
ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। বাই বাই স্যার। হ্যাঁ, বাই বাই। হ্যাঁ, আলিশা বলো। আলিশা, তিনেরটা দেখো তো। স্যার বলো। স্যার আজকে অঙ্ক নেই। আছে আছে আছে। স্যার আজকে অঙ্কটা ধরুন। আচ্ছা, একটু এটা করো, তারপর ধরছি। এই তিনেরটাই শুধু করো, তুমি 3টে কোশ্চেন আছে, তারপর আমি অঙ্ক ধরছি তোমাকে। আমাদের ঠাকুমা ছোটবেলা ইংরেজ ইজের পড়তে পরতো, ইজের। আগেকার দিনে এরকম সুতির প্যান্ট তৈরি করে পরতো, কুচি 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 থাকতো, এরকম মেয়েরা এরকম প্যান্ট পরতো। এই প্যান্টটাকে বলা হতো ইজের প্যান্ট। এটা ঠিক তাহলে? আমাদের ঠাকুমারা ছোটবেলায় ইজের প্যান্ট পরতো শীতকালে। সেটা ভুল। কেন? ইজের প্যান্ট সবসময় পরতো, এটা ঠিক হবে। এটা পাজামার মতো হতো, ইজের প্যান্টটা পায়ের দিকে নকশা বড় করে পাজামার মতো হতো। কর্মকাররা মাটির জিনিস তৈরি করে, ঠিক না ভুল? কর্মকারা মাটির জিনিস, সেটা ভুল। ভুল, হ্যাঁ। শিকার হলো নিষিদ্ধ জীবিকা। নিষেধ করা আছে, স্বীকার করবে না, এটা নিষেধ নাই, এটা ঠিক। হ্যাঁ স্বীকার করতে বারণ করা আছে। এখন চলো আমরা অঙ্ক, তোমার জন্য অঙ্ক করি। এটা আমার ইংলিশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেট নাম্বার 17 দেখো। এইখানে দেখো তো কটা বাহু আছে? এখানে হাউ মেনি সাইডস? 6। 1 2 3 4 5 6, 6 রাইট অ্যান্সার। তারপর এটা ভাগশেষ ভাজকের থেকে ছোট না বড়? ভাগশেষ ভাজকের থেকে ছোট, বড়, ছোট ছোট ছোট। ভাগশেষ ছোট হবে তো, না হলে তো আরেকবার ভাগ চলে যাবে। ব্যাপারটা বোঝাতে পারছি না। দেখো 17 আছে, 17কে আমরা 5 দিয়ে ভাগ করছি। এটা কি? এটা হচ্ছে ভাজক। তাহলে 17 3 5 15 2। কিন্তু এখানে যদি আমার 5-এর থেকে বেশি থাকতো তাহলে এখানে 4 চলে যেত না? হ্যাঁ। যদি এখানে 6 থাকতো তাহলে 4 6 24 চলে যেত, তাহলে এখানে 1 বাকি থাকতো। তাহলে সব সময় ভাগশেষ ভাজকের থেকে ছোট হবে। একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। গয়টা দেখো, ফাঁকা ঘর পূরণ করো। 48কে 4 দিয়ে ভাগ করো। 4 12 4 12 64। 4 12 48। 12 ঘরের নামটা অবশ্যই মুখস্থ করবে। হ্যাঁ, তো 12 এর নামটা মুখস্থ। তো 4 12 বলতে পারেন। 12 4 12 48, তাহলে এখানে হবে 12। 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 2 হবে না, 13কে 2 দিয়ে ভাগ করছি। 13 একে আমরা 2 দিয়ে ভাগ করব। রিমাইন্ডার কত থাকবে? হ্যাঁ, এটা কি? 2টা কি? স্যার 1 হচ্ছে 1, তাহলে এখানে উত্তর হবে 1। ঠিক। ইয়রটা দেখো, পাশে দেওয়া সংখ্যা দুটির জোড় সংখ্যাটিকে ত্রিভুজ দিয়ে এবং বিজোড় সংখ্যাটিকে গোল দিয়ে ঘেরো। কোনটা জোড় কোনটা বিজোড় বলো? স্যার 48টা। 48টাকে এরকম 3 কোণা দিয়ে ঘেরতে বলেছে। আর এইটাকে যেটা বিজোড় আছে সেটাকে গোল করে ঘিরতে বলেছে। অঙ্কটা বুঝতে পারলে কেমন অঙ্ক? কি বলেছে? যেটা জোড় আছে সেটাকে ত্রিভুজ দিয়ে ঘেরো, আর যেটা বিজোড় আছে সেটাকে গোল বৃত্ত দিয়ে ঘেরো। এটা কি হবে? চয়েরটা দেখো তো। স্যার এটা 5 7 35। মানে কবার 7 আছে? 1 2 3 4 5। তাহলে এখানে 7 লিখবো আর এখানে 5 লিখবো। 5 7 35 হয়ে গেল।
জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে কি হবে? ধরো 2 একটা জোড় সংখ্যা, তার সঙ্গে 3 যোগ করলাম, 5 হলো। তাহলে কি 5 হলো? হবে। হ্যাঁ, তো কি হলো? এটা জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে কি হয়? বিজোড় সংখ্যা হবে। কি সংখ্যা হবে? বিজোড়। 5টা তো বিজোড় সংখ্যা। 5 জোড়া কলা মানে কটা কলা? 5 জোড়া। 5 জোড়া। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 10টা। 5 জোড়া মানে 10টা। যত জোড়া বলবে তাকে 2 দিয়ে গুণ করে দেবে। হ্যাঁ, ঠিক আছে। দ্বিতীয় পদ্ধতিতে গুণ করো। দ্বিতীয় পদ্ধতি কোনটা বলো তো? আমরা যেটা গুণ করি সেটাই হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। আর প্রথম পদ্ধতিতে কোনটা? না, ওটাকে ভেঙে নিয়ে গুণ করাটা, স্থানীয় মানে ভেঙে গুণ করাটা প্রথম পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতিতে গুণ করো। 6 দিয়ে 5 6 30। 30 শূন্য, হাত থেকে 3, 3 6 18, 3 21 1, হাত থেকে 2, 6 কে 6 আর 2 8। কত হলো অ্যান্সার? 810। 810। তাহলে এটার উত্তর হলো 810। কয়টা দেখো তো, ভাগ করে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, এদের মধ্যে সম্পর্ক লেখো। প্রথমে ভাগটা করো। 405কে ভাগ করতে হবে। 405কে 6 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমার এক ঘরে যেছে না, সেই জন্য আমরা কি করলাম? যাচ্ছে না বলে দুটো ঘর নিলাম। 6 6 36। 4 5। এবার 5 6 7 42। 42। তাহলে আমার 3 থেকে গেল রিমাইন্ডার, ভাগশেষ 3 থাকলো। তার উপরটা কোচিং হ্যাঁ, ডিবি মানে নিচেরটা রিমাইন্ডার, উপরটা কোচিং এর, আর এই যে 6টা হবে ডিভিডেন্ড, আর এই 401টা হবে ডিভিশন। তাহলে এবার দেখো এখানে সম্পর্কটা বলেছে। এখানে লিখতে কি বলেছে? সম্পর্কটা লিখো। তাহলে আমরা এখানে একটা জিনিস লিখবো, রিলেশনটা হবে কি? রিলেশনটা হবে 6 into 67 plus 3 is equal to 40405। বুঝতে পারলে? হ্যাঁ, এইটা হচ্ছে সম্পর্ক। 67 into 6 plus 3 ভাজ্য গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ সমান ভাজ্য। ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ সমান ভাজ্য। তোমাদের কথায় বলতে গেলে এটা হচ্ছে কি, 6টা কি ডিভিডার, 6টা কি ডিভিডেন্ড। ডিভিডেন্ড It is now 9:30 p.m. 6, এটা কি? The quotient. আচ্ছা, তারপরে এইটা কি? 3টা রিমাইন্ডার। রিমাইন্ডার ইজ ইকুয়াল টু এটা কি? এটা হচ্ছে ডিভিসর। ডিভিসর। তাহলে ডিভিসর ইজ ইকুয়াল টু এটা লিখে দিতে হবে। এটাই লিখতে বলেছে প্রশ্নটাই, কিন্তু ওটাই লিখতে বলেছে। ভাগটা করাটা বড় কথা নয়, কোনটা কত সেটা লিখতে হবে। 3এটা দেখো তো, 2 দিয়ে বিভাজ্য ও 3 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলি দুটি আলাদা সারিতে লেখো। 2 দ্বারা বিভাজ্য এখানে লিখবো, 3 দ্বারা বিভাজ্য এখানে লিখবো। কি দেখে বুঝবো 2 দ্বারা? শেষে 2 দ্বারা বিভাজ্য সংখ্যার শেষে কি কি থাকবে বলেছিলাম? 0 থাকবে, 2 থাকবে, 4 থাকবে, 6 থাকবে অথবা 8 থাকবে। আর 3 দ্বারা কি বলেছিলাম? যোগ করে নেব অঙ্কগুলোকে, যোগ করে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য বলেছিলাম। হ্যাঁ, তাহলে এখানে দেখো তো 2 আছে, এটা কোন ঘরে বসবে?
এটা 2 এর ঘরে। 2 দ্বারা বিভাজ্যর ঘরে বসবে 32। এটার এটা 8 আছে। 8 আছে মানে 2 এর ঘরে। হ্যাঁ 28টা 2 এর ঘরে। 98টাও তাহলে 2 দ্বারা বিভাজ্য। হ্যাঁ। তাহলে আর আছে কি না, এবার 3 আর 3 কত হয় 6, 6 3 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে 33টা এই ঘরে হবে, 39টা এখানে হবে। আর 261টা হবে না হবে না কি করে বুঝবো? 2 আর 3 আর 2 এই 6 আর 2 8 আর 1 9, 9 3 দ্বারা বিভাজ্য, তাহলে 261টাও এই ঘরেই হবে। তাহলে 3 দ্বারা সংখ্যাগুলো কি কি পেলাম? 33, 39 আর 261। আর 2 দ্বারা কি কি পেলাম? 32, 28 আর 98। বুঝতে পারছো আলিশা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা এইটা দেখো তো, 4এরটা কি করতে হবে? 4টা যোগ করতে হবে। প্রথম আমরা 0, তারপর 5 5 10 0 1 থেকে 1, 5 5 0 1 11 1 1 থেকে 1 2 2 4 1 5। এখানে 100 পয়সা হয়েছে, সেই জন্য এখানে 1 টাকা চলে আসবে, নিয়ে হয়ে গেল 51 টাকা। কত হলো? 51 টাকা। 0 0 পয়সা লেখার দরকার নাই, তাহলে এখানে উত্তর হবে 51 টাকা। ঠিক আছে আলিশা, সঙ্গে থাকো। হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে। হ্যাঁ উমেশ আলমা বলো। উমেশ আলমা, 4এরটা মেলাও, 4এরটা। উমেশ আলমা 4এরটা করো। মুসলমান 4টা করো বলো, 4টা করো। কোথায় গেছো? ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ দাগ দিয়ে মেলাও। গোলকিপার, গোলকিপার কে জানো? ফুটবল খেলাতে যে লোকটা হাতে বল ধরতে পারে তাকে বলা হয় গোলকিপার। গোলকিপার। তাহলে গোলকিপার কি হবে? জার্সি পরবে। গোলকিপার পরবে জার্সি। খেলোয়াড়রা কি পরে? জার্সি। খেলোয়াড়দের ড্রেসকে বলা হয় জার্সি। ডাক্তার বাবু কি পরবে? ডাক্তার বাবু খাকি পোশাক, অ্যাপ্রন পরবে। অ্যাপ্রন, অ্যাপ্রন পরে। ডাক্তাররা কি পরে? অ্যাপ্রন। ছাত্রছাত্রী তোমরা কি পরো? তোমরা ইউনিফর্ম। ইউনিফর্ম। আর পুলিশ খাকি পোশাক। খাকি রঙের পোশাক। হ্যাঁ তাহলে এটা হলো। 5এরটা দেখো তো। নিচের ছকটি পূরণ করো। কেমন জায়গা? পাহাড়ি জায়গা, বন্যা প্রবণ এলাকা। কি দুর্যোগ হতে পারে? কি ক্ষতি হতে পারে? কি সাবধানতা নেওয়া দরকার? তাহলে পাহাড়ি জায়গায় দুর্যোগ কি হতে পারে? ধস নামতে পারে। ধস নামতে পারে না? মানে এইটা পাহাড়ি, ধরো এখানে আমার বাড়িটা আছে, ওপর থেকে একটা বড় ঢিল করতে করতে এলো, আমার বাড়িটা ভেঙে যেতে পারে। কি ক্ষতি হতে পারে? বাড়ি ভেঙে যেতে পারে। কি করতে পারে? বাড়ি ভেঙে যেতে পারে। আচ্ছা এবার তাহলে কি করব আমরা? কাঠের বাড়ি করব। কিসের বাড়ি? কাঠের বাড়ি। কাঠের বাড়ি। কাঠ দিয়ে বাড়ি করব। কাঠ। বন্যা প্রবণ এলাকা কি হতে পারে? বন্যা হতে পারে। বন্যা। আর কি হতে পারে বন্যা প্রবণ এলাকায়? বন্যাই হবে। কি ক্ষতি হতে পারে? জলে ভেসে যেতে পারে। সব জলে ভেসে যেতে পারে। জলে ভেসে যাবে। আচ্ছা এখানে কি কি কিভাবে সাবধানতা অবলম্বন করব? পাকা বাড়ি করব, ছাদওয়ালা। পাকা দোতলা বাড়ি করতে হবে। দোতলা বাড়ি। একতলা ডুবে গেলে আমরা দোতলায় চলে যাবো, তাহলে বেঁচে যাব। 6এরটা দেখো তো। 6এরটা 1টি বা 2টি বাক্যে উত্তর লেখো। ঘরামিদের কাজগুলো লেখো। ঘরামি কারা? মাটির দেওয়াল তৈরি করে যারা, মাটির ঘরের ছাউনি দেয় যারা। মাটির দেওয়াল
যারা মাটির ঘর বাড়ি তৈরি করে তাদের মাটির দেওয়াল তৈরি করে বা মাটির ঘর তৈরি, মাটির ছাউনি দেয়, দেওয়াল যারা তৈরি করে বা ছাউনি দেয় তাদেরকে বলা হয় ঘরামি। তাহলে মাটির দেওয়াল তৈরি করা আর ছাউনি দেওয়া, চাল চাপানো, এটা হচ্ছে ঘরামিদের কাজ। জীবিকা বলতে কি বোঝো? যে কাজ করে মানুষ নিজের জীবন ধারণ করে তাকে বলা হয় জীবিকা। জীবিকা কি বললাম? যে কাজ করে মানুষ মানুষ নিজের জীবন নিজের জীবন নির্বাহ করে নির্বাহ করে থাকে তাকে জীবিকা বলে। জীবিকা বলে। একটি নতুন জীবিকার নাম করো তো। একটি নতুন জীবিকা হলো মানুষ না, একটি নতুন জীবিকা মানে নতুন কাজ যেটা আগে ছিল না এখন আছে। এটা হলো কম্পিউটারের দোকান। কিসের দোকান? কম্পিউটারের দোকান। কম্পিউটারের দোকান। দেখো না এখন সব জায়গায় কম্পিউটারের দোকান খুলে দিয়েছে, ওইখানে গিয়ে সবাই অনলাইনে টুকটুক টুকটুক করে পরীক্ষা দিচ্ছে, ফর্ম ফিল আপ করছে, অনেক কাজ করছে, করছে না? হ্যাঁ, ওইটা নতুন জীবিকা। আরেকটা আছে ফটোগ্রাফি করা, সবাই ইউটিউব চ্যানেল খোলা, এগুলো সবই হচ্ছে নতুন জীবিকা। ছবি তোলা, হুম, জেরক্স, জেরক্স করাটাও নতুন জীবিকা। গয়েরটা কোন পাখিরা শীতকালে পালক ফুলিয়ে রাখে এবং কেন? ময়ূর, ময়ূর হবে? শালিক পাখিরা, শালিক পাখিরা, শালিক পাখিরা বা চড়াই পাখিরা ফুলিয়ে রাখে, পালক ফুলিয়ে রাখে, কেন বলো তো? শীতের জন্য। ওরা তো লেপটা পায় না, ওরা নিজেদের পালকের ভেতরে একটুখানি হাওয়া ভরে দিয়ে একটু ফুলে গেলে বাইরে যে ঠান্ডাটা ডাইরেক্ট ওদের চামড়ায় যায় না, একটু পুরু হয়ে যায়, যার ফলে ওরা অনেক গরম বোধ পায়। বুঝতে পারলে? না, ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য ওরা নিজেদের পালকটাকে একটু ফুলিয়ে নেয়। ফুলিয়ে রাখি। হুম, ঠিক আছে। বাকি কোশ্চেন গুলো বুঝতে পেরেছো সব? পিডিএফ দেননি? না, তুমি নাম্বার দিয়েছো তো, আমি দেখেছি। আমি সবার নাম্বার পেয়ে গেলে আজকেই দেবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। সায়নী, 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 হ্যাঁ স্যার। পাঁচের কয়েকটা করো। স্যার দেখা যাচ্ছে না। এক ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছেন। প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা হলে মোট কত টাকা পেয়েছেন? স্যার এটা গুণ হবে। তাহলে এখানে লিখবো একটি ঘুড়ির দাম কত? 100। স্যার আরেকবার বলুন, শুনতে পাইনি। একটি ঘুড়ির দাম 6 টাকা। 6 টাকা। তাহলে 148টি ঘুড়ির দাম কত? স্যার এটা গুণ হবে। ঠিক, 148টি ঘুড়ির দাম। গুণটা করো, 148কে 6 দিয়ে গুণ করো। 6 কে 6 × 12, 6 × 18, 6 × 24, 48 এর 8। হাতে রইলো 4। 6 কে 6 × 12, 17, 18, 24, 25, 26, 27, 28। 28 এর 8 আর হাতে লাগলো 2। 6 কে 6, 7, 8। স্যার 888 হবে। 188 টাকা। তাহলে অতএব এখানে কি লিখবো কয়ের অঙ্কটাই? অতএব কতজন খাতা দিতে পারে? ওই ঘুড়ি বিক্রেতা মোট 188 টাকা পেলেন। দেবেন। এই তো এখানে বলেছে যে পেয়েছেন,
এবার দেখো তো ক্ষয়েরটা। দিদিমণি ক্লাসে 250টি খাতা নিয়ে এলেন। প্রত্যেকে 7টি করে খাতা দেবেন। স্যার এটা কি হবে এটা? স্যার এটা ভাগ হবে স্যার। তাহলে এখানে লিখবো কি? 7 দিয়ে 250কে ভাগ করতে হবে। প্রত্যেকে প্রত্যেকে 7টি করে খাতা পেলে মোট 285 ভাগ 7। হ্যাঁ স্যার। 285 ভাগ 7 জন খাতা পাবে। স্যার 40 জন খাতা পাবে আর 5টি খাতা পড়ে থাকবে। খাতা পাবে। এবার আমরা কি করবো? এটাকে ভাগ করব। 285 কে আমরা 7 দিয়ে ভাগ করলে কি পাবো? 4 7 কে স্যার 28, 5 বসবে 7 শূন্যে 0, 5 থাকবে স্যার ভাগশেষ। এবার এখানে 5। তাহলে এখানে লিখবো অতএব ওই 285 খাতা 285টি খাতা জনকে দেওয়া যাবে। 40 জনকে দেওয়া যাবে এবং 5টি খাতা পড়ে এবং 5টি খাতা খাতা পড়ে থাকবে। হ্যাঁ স্যার। আজকে কোশ্চেনগুলো বুঝতে পেরেছো সব? হ্যাঁ স্যার। স্যার ইংলিশটা ধরুন। আজকে এই কোশ্চেনগুলোই ছিল। আজকে এই কোশ্চেনগুলো আমরা আগে দেখেছি। হ্যাঁ, তো ইংরেজিটা বুঝতে পারোনি? কোনটা স্যার? ইংরেজিটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। পিকক সম্বন্ধে বলো তো দেখি।